প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোযোগ দিবা। তো আজ তোমাদের আমি বিজ্ঞান ক্লাস নিব, তোমাদের ক্লাস এইটের দশম অধ্যায়ের যে বিজ্ঞান ক্লাসটা আমি নিব। তো দেখো, তো তোমাদের যেই অধ্যায়ের নাম কি? অম্ল, ক্ষারক এবং লবণ। আচ্ছা, তো দেখো, তো এই অধ্যায়টা করার আগে আমরা কিছু অধ্যায়টা সম্পর্কে জানবো, কিভাবে অ্যাসিড তৈরি করে। তার আগে বলি যে অম্ল যে কথাটা ব্যবহার করা হয়েছে, তো এটা মানে তোমার অ্যাসিড, এটা অম্ল মানে অ্যাসিড। তো আমরা অধ্যায়টা করার আগে যদি কেমিস্ট্রির অধ্যায় আমরা একটু বুঝবো অধ্যায়টা। তো আজকে দেখো, আমি তোমাদের অধ্যায়ের বাইরে একটু কিছু টপিক করাবো। যদি তোমাদের মানে এই টপিকটা করানোর কারণটা কি, দেখো টপিকটা করানোর কারণটা যে হচ্ছে যে তোমাদের যদি অধ্যায়টা বুঝতে সুবিধা হয়, ওই জন্য আমি তোমাকে এই টপিকটা করাচ্ছি, যদি তোমার অধ্যায়টা বুঝতে সুবিধা হয়। তো দেখো, আমাদের অধ্যায়ের নাম কি? অম্ল, ক্ষারক এবং লবণ। তাহলে ধরো যে আমরা প্রথমে অ্যাসিড তৈরি করা শিখবো, তারপরে লবণ তৈরি করা শিখবো, এবং তারপরে ক্ষারক তৈরি করা শিখবো। তোমরা কি জানো এই যে ক্ষারক আর ক্ষারের মধ্যে পার্থক্য কি? তো পার্থক্যটা হচ্ছে যে যে সকল ক্ষার পানিতে দ্রবীভূত হয় সেগুলোকে ক্ষার বলে। সকল ক্ষারই আবার ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কিন্তু ক্ষার নয়। এই টপিকটা অনেক দেরিতে আছে, বাট দেখো, এই টপিকটা এখন তোমার এমনি বললাম, ঠিক আছে? এই টপিকটা অনেক দেরি আছে। তাই দেখো, আমরা শিখবো একটু অ্যাসিড তৈরি করা। তো অ্যাসিড তৈরি করার জন্য আমি তোমাদের কিছু মৌল দিব। তো যেমন মৌলটা দিয়ে দিলাম যে ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। এই যে চারটা দেখছো না, এই চারটা হচ্ছে হ্যালোজেন বা হ্যালাইড গ্রুপের মৌল। তাহলে এটা হচ্ছে কোন গ্রুপের মৌল? হ্যালোজেন। তারপরে আরো আছে, যেমন NO2-, এটা হচ্ছে নাইট্রাইড। তোমরা কি জানো এই যে উপরে যে চিহ্নগুলো দেখছো, মাইনাস 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 মাইনাস, এইগুলো কি আয়ন? হ্যাঁ। তো আমি তোমাদের আয়নিক অবস্থা এবং যোজনী, এই দুইটা বিষয় নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি, বুঝছো? তোমরা যদি চাও ক্লাসটা দেখতে পারো, এই চ্যানেলেই আছে। তাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো, সালফাইড, সালফেট, ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রক্সাইড, যেটা তোমাদের ক্ষারক তৈরিতে কাজে লাগবে। হ্যাঁ। তারপরে আর কি দেওয়া যায়? কার্বনেট। হ্যাঁ, কার্বনেট দেওয়া হয়নি না? আচ্ছা, কার্বনেট দেখো। আচ্ছা, আপাতত এই কয়টাই দিই, যদি আমাদের আরো লাগে আমি দিয়ে দেবো। কার্বনেট দেখো, তাহলে এখানে দিয়ে দিলাম ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, নাইট্রাইড, নাইট্রেট, সালফাইড, সালফেট, হাইড্রক্সাইড আর কার্বনেট, ঠিক আছে? দেখো, আমাদের আর একটুখানি যদি বুঝি, তো তোমরা মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য তো বুঝো। ধরো যে ক্লোরাইড, অর্থাৎ যেটা ক্লোরিন আমরা বলি, এই ক্লোরিনকে যদি তুমি ভাঙো, তুমি কি পাচ্ছ? খালি ক্লোরিনই পাচ্ছ। কিন্তু তুমি যদি এখানে ভাঙো যে হাইড্রোক্সাইডকে, ধরো তুমি ভাঙলা, ঠিক আছে? তুমি এখানে কি পাচ্ছ? অক্সিজেন আর হাইড্রোজেন, ঠিক আছে? তুমি এখানে পাচ্ছ অক্সিজেন এবং হাইড্রোজেন। দেখো, এই অক্সিজেন একটা মৌলিক পদার্থ এবং হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ। তাহলে কি, তুমি যদি হাইড্রোক্সাইডকে ভাঙো, তুমি দুইটা মৌলিক পদার্থ পাচ্ছ।
তাহলে এটা কি একটা যৌগিক পদার্থ না? কারণ আমরা জানি যে যে পদার্থকে ভাঙলে বা যেই মৌলিক পদার্থ বা যেই পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কয়টা মৌলিক পদার্থ পাচ্ছি? দুইটা মৌলিক পদার্থ, একটা কি অক্সিজেন এবং একটা কি হাইড্রোজেন। আচ্ছা, এবার দেখো আমরা যদি অ্যাসিডটা তৈরি করা শিখি, ঠিক আছে, এবার ধরো যে আমরা অ্যাসিড তৈরি করা শিখলাম। আচ্ছা, অ্যাসিড, তাহলে আমরা অ্যাসিড কিভাবে তৈরি হয় দেখো। আচ্ছা, আমি লিখি যদি এ জায়গায়, আচ্ছা লিখা কলম, এখনকার কলমগুলো ভেজা। অ্যাসিড যদি আমরা এখন তৈরি করা শিখি, তুমি যদি হাইড্রোজেনের সাথে মৌল বা যৌগ মৌল অ্যাড করো, মৌলকে অ্যাড করলে এটা হবে হচ্ছে অ্যাসিড। এবার প্রশ্নটা দেখো, এই যে ক্লোরাইড, ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এগুলো কি মৌল, এবং নাইট্রাইট, নাইট্রেট, সালফাইড, সালফেট, ঠিক আছে, কার্বনেট এগুলো কি যৌগ মৌল। কারণ এখানে দুইটা করে মৌল আছে, অক্সিজেন নাইট্রোজেন, সরি অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন তারপরে হচ্ছে সালফাইড মনে হয়, হ্যাঁ সালফাইড, হ্যাঁ সালফাইড। দেখো এবার যেটা, আচ্ছা দেখো তৈরি করি, তাহলে আমরা যে আমাদের পেটের মধ্যে যেই পাকস্থলীতে যে অ্যাসিড থাকে সেই অ্যাসিডের নাম দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড। কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কিন্তু এইবার যদি আমরা দেখো হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিন যোগ করি তাহলে আমাদের উচ্চারণটা কিরকম হচ্ছে দেখো, যে হাইড্রো ক্লোরাইড অ্যাসিড। কি হচ্ছে? হাইড্রো ক্লোরাইড অ্যাসিড। তাহলে এবার বলো তো যে এখানে ক্লোরাইড আসছে কিন্তু এখানে ক্লোরিক আসছে কেন? এইটা দেখো, ক্লোরিড আসার কারণটা কি দেখো, এখানে দেখো HCl এটা বসার আগে আসলে কারণটা কি, ঠিক আছে? তাহলে দেখো তোমার এর যোজনী কত? অ্যানায়ন, এবং হাইড্রোজেনের যোজনী কি? ক্যাটায়ন। তাহলে দুইজনের যোজনী যখন এক এক করে, তাই এখানে কি হলো? HCl হাইড্রোক্লোরাইড। যেমন এখানে ধরো যে সালফার, সালফার আর অক্সিজেন, ঠিক আছে, তাহলে এখানে যদি হতো হাইড্রোসালফাইড, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। তারপরে ধরো যে আয়োডাইড, হ্যাঁ আয়োডাইড, তাহলে কিন্তু হাইড্রো আয়োডাইড হবে না, আয়োডাইডও হবে না। এবার প্রশ্নটা হলো যে কেন হবে না, ঠিক আছে, আর আমি তো এরকমই দিলাম, হ্যাঁ, যেমন ধরো যে এটা এটা কি হচ্ছে? এটা হচ্ছে হচ্ছে সালফিউরাস অ্যাসিড। কিভাবে হলো সালফিউরাস অ্যাসিড? ঠিক আছে, বিষয়টা একটুখানি বুঝো যে অ্যাসিডের একটা উচ্চারণ আছে, অ্যাসিডের বেলায় উচ্চারণে কিছু পরিবর্তন হয়। যদি উচ্চারণ আইড বা এটের মতন হয়, যদি উচ্চারণ আইড বা এটের মতন হয়, উচ্চারণ হবে ইক। উচ্চারণ কি হবে? ইক। এবং উচ্চারণ যদি আইটের মতন হয়, উচ্চারণ হবে আস। দেখো আমরা কিছু এক্সাম্পল দিই, ঠিক আছে, যেমন ধরো ক্লোরাইড, ঠিক আছে, হাইড্রোজেনের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে? মৌল এবং যৌগ মৌলের শুধুমাত্র নামের পরিবর্তন হবে বা উচ্চারণের পরিবর্তন হবে, কিন্তু হাইড্রোজেনের কোনো পরিবর্তন হবে না। এইবার দেখো যে ক্লোরাইড কি আছে? আইড, তাই না? হ্যাঁ আইড, এ দেখো আইড, আইড আছে না, লাস্টে কি আইড উচ্চারণ হচ্ছে না? তাহলে এটা কি হচ্ছে? এর উচ্চারণ কিসের মতন হবে? ইকের মতন হবে। তো এখানে কি হলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ই হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, এবার ফ্লোরাইড, ফ্লোরাইড, আইড, তাহলে কি হবে? এখানে যোজনী ঠিক করবা, সবসময় যোজনীটা ঠিক করে বসাবা। তাহলে এখানে কি হচ্ছে? ফ্লোরাইড, তাহলে ফ্লোরিক অ্যাসিড, হাইড্রোফ্লোরিক অ্যাসিড।
এবার বলতো যে ব্রোমাইড এর উচ্চারণ কেমন হবে? এবার বলতো যে ব্রোমাইড, এই ব্রোমাইড এর উচ্চারণ কেমন হবে? 1 সেকেন্ড সময় দিলাম, বলো যে ব্রোমাইড এর উচ্চারণ কেমন হবে? দেখো ব্রো মাইড, তাহলে এখানে আইড আছে, তাহলে এখানে হবে ব্রোমিক অ্যাসিড, আয়োডাইড, আয়োডিক অ্যাসিড। এবার দেখো নাইট্রাইট, আমরা তো মৌল দিয়ে একটু শিখলাম, এবার দেখো আমরা যৌগমূলক দিয়ে শিখি। হ্যাঁ, তো যৌগমূলক কি নিব? HNO2, ঠিক আছে? যদি আমরা এটা নিই তাহলে কি দেখো এখানে আছে কি নাইট্রাইট, তাহলে নাইট্রাস অ্যাসিড, কি হচ্ছে নাইট্রাস অ্যাসিড। তারপর দেখো HNO3, নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, কারণ উচ্চারণ হবে ইকের মতো। তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড। তারপর দেখো আছে সালফাইড, তাহলে H2SO3, সালফাইড, তাহলে সালফিউরিক অ্যাসিড, কারণ উচ্চারণ কিসের মতো হবে আইট আছে, সরি আইট আছে, সালফাইড। তাহলে দেখো এই যে আইট আছে না, তাহলে কি হবে সালফিউরাস, দেখো তাহলে এখানে কি হবে সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। তারপরে দেখো H2SO4, স্যার 2 পাইলেন কোথায়? দেখো যোজনী কি 2, এর যোজনী কার কাছে আসবে? হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের এক যোজনী যাবে কার কাছে? সালফেটের কাছে। তাহলে এখানে কি হচ্ছে সালফেট, সালফেট, দেখো সালফেট, তাহলে এখানে কি হবে সালফিউরিক, লাস্টে কিন্তু ইক আছে, তাহলে কি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড কিসে ব্যবহার করা হয় জানো? তোমাদের যে আইপিএস এর পানি আছে না, দেখো যাদের পাশে আইপিএস আছে এবং ধরো মাইক বলো, বিভিন্ন ব্যাটারিতে বলো, যে সেখানে দেখবে একটা পানি থাকে, ওই পানিটা সালফিউরিক অ্যাসিড হয়, মানে পানিতে একটা অ্যাসিড থাকে যার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড, যেটা তোমাদের অধ্যায়ে আছে, ঠিক আছে? তোমাদের পার্ট মনে হয় কত আছে, আচ্ছা 5-6 যত সম্ভব আছে তোমাদের পার্ট, আমার ঠিক মনে পড়তেছে না। হ্যাঁ, তোমাদের বই যত সময় পার্ট 5 বা 6 এরকম আছে, ঠিক আছে? তো দেখো সালফিউরিক অ্যাসিড, আচ্ছা এবার দেখো আমরা অ্যাসিড তৈরি করা শিখলাম। এবার দেখো যে আমরা লবণ তৈরি করা শিখি। লবণ তৈরি করা অ্যাসিডের থেকে অনেক সহজ। কিরকম সহজ আমি যদি একটু বলি, দেখো লবণে কি হবে যে লবণে কি কি থাকবে, ঠিক আছে? তাহলে দেখো লবণে থাকবে হচ্ছে ধাতু, লবণে থাকবে হচ্ছে ধাতু, ধাতুর সাথে তুমি মৌল বা যৌগ মৌল অ্যাড করো। লবণ যেমন সোডিয়াম, আমাদের খাবার লবণ যেটা সোডিয়াম ক্লোরাইড, দেখো সোডিয়াম আর সাথে তুমি ক্লোরিন অ্যাড করো, দেখো সোডিয়ামের যোজনী কত? Na+, ক্লোরিনে Cl-, তাহলে এর এক যোজনী A পাইলে এবং এর এক যোজনী A পাইলে, তাহলে এখানে কি হলো সোডিয়াম ক্লোরাইড। দেখো যদি এটা অ্যাসিড হতো হাইড্রোক্লোরিক, উচ্চারণে কিন্তু ইক আসছিল, কিন্তু দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড, উচ্চারণে কোনো প্রকার পরিবর্তন হবে না, আমরা লিখতে পারি না যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এবার ধরো আমরা একটা ধাতুর মৌলের উদাহরণ দিলাম, এবার একটা যৌগ মৌলের উদাহরণ দিই। আচ্ছা যদি দিই যে Na2SO4, দেখো এর দুই যোজনী কে পেলো? সোডিয়াম পেলো, এবং সোডিয়ামের এক যোজনী কে পেলো? সালফেট পেলো, তাহলে এখানে কি হবে সোডিয়াম সালফেট।
ঠিক আছে। তো তোমরা এটা 10টা ইয়ে তৈরি করবা, লবণ তৈরি করো, ঠিক আছে। এখান থেকে কোনো প্রকার সমস্যা হলে কমেন্টে বলবা, আমি করাই দিব। এবার দেখো আমরা যদি ক্ষারক তৈরি করা শিখি, ক্ষারকে কি থাকবে, ঠিক আছে। ক্ষারকে থাকবে ধাতুর সাথে, ক্ষারকে থাকবে ধাতুর সাথে অক্সিজেন বা হাইড্রোক্সাইড মিলে ক্ষারক তৈরি হবে। ক্ষারক তৈরি করা আরো ইজি, কলমে কালি। দেখো তো ক্ষারক তৈরি করা আরো ইজি। ধরো যে তুমি একটা ক্ষারক তৈরি করবা ম্যাগনেসিয়াম, হ্যাঁ, হাইড্রোক্সাইড। দেখো হাইড্রোক্সাইডের যে বিষয়টা সেটা আমি আগে একটু মানে একটু ক্লিয়ার করে দিই তোমাদের, হ্যাঁ। দেখো তো ম্যাগনেসিয়াম এর যোজনী কত, Mg2+, যেটা ক্যাটায়ন, এবং এর যোজনী কত, হাইড্রোক্সাইডের যোজনী কত, অ্যানায়ন, ঠিক আছে। এবার দেখো এই যে ম্যাগনেসিয়ামের যে দুই যোজনী, সেই দুই যোজনীকে বলো হাইড্রোক্সাইড, এবং হাইড্রোক্সাইডের যে এক যোজনী, সেই এক যোজনী বলো কে, ম্যাগনেসিয়াম। এবারে আরেকটা জিনিস বুঝো, হ্যাঁ, আরেকটা জিনিস কি বুঝবা, তো তুমি যখন এই হাইড্রোক্সাইডের কাছে যোজনী লিখবা তখন সবসময় ব্র্যাকেট ব্যবহার করবা। তুমি যদি ব্র্যাকেট ব্যবহার না করে তুমি যদি লিখো MgOH2, তাহলে সাই কত দিবে, 0। সবসময় ব্র্যাকেট ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এইবার এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কি জানো, যে অ্যান্টাসিড খাও না তোমরা, অ্যান্টাসিড যে যখন মানে গ্যাস হয় তখন তোমরা অ্যান্টাসিড খাও, এই অ্যান্টাসিডে থাকে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা দেখো আমরা হাইড্রোক্সাইডের একটা উদাহরণ দিলাম। এবার যদি ম্যাগনেসিয়াম যদি অক্সিজেন দিয়ে হতো তাহলে দেখো MgO, তাহলে এটা কি হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার দেখেন ম্যাগনেসিয়াম অক্সাইড হওয়ার কারণ কি, এই দেখো অক্সিজেনের দুই যোজনী পেলো ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়ামের দুই যোজনী পেলো অক্সিজেন। তাহলে তাহলে যদি এরকম হইতো Mg2O2, তাহলে কি এর এটা ক্যাটায়ন এবং এর অ্যানায়ন, ঠিক আছে। তাহলে এটা কি এভাবে বন্ধন তৈরি করছে, বন্ধনটা তৈরি করছে কি করে, তাহলে এটাও আমার চ্যানেলে দেখবা যে আয়নিক অবস্থা এবং যোজনী এই দুইটা নিয়ে একটা ভিডিও বানানো আছে। ওই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের সব ডাউট দূর হয়ে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি না যেহেতু তোমাদের সময় নেই। তাহলে আমরা ক্ষারক তৈরি করা শিখলাম। এবার দেখো যে তোমাদের বইয়ের একটুখানি আমি টপিক যদি পড়াই, প্রথম পৃষ্ঠা যেটা ছিল সেটুকু যদি পড়াই আমাদের একটু আগাইতে হবে, আমাদের অধ্যায়টা শেষ করতে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে প্রথম পৃষ্ঠা তোমাদের একটু বুঝাই দিতেছি, হ্যাঁ। দেখো ধরো যে লিটমাস পেপার, লিটমাস পেপার বিষয়টা আসলে কি, দেখো লিটমাস পেপার হচ্ছে এমন একটা পেপার যেটা লাইকেন নামক একটা গাছ থেকে মানে বানানো হয়। এবার দেখো যে লিটমাস পেপার, ধরো একটা নতুন পদার্থ পাওয়া গেছে পৃথিবীতে, এবার সেটা অ্যাসিড জাতীয় পদার্থ না ক্ষারক জাতীয় পদার্থ, ঠিক আছে। সেটা বুঝতে কি ব্যবহার করা হয়, সেটা বুঝতে তোমার লিটমাস পেপার ব্যবহার করা হয়। দেখো লিটমাস পেপার, লিটমাস পেপার কি করে, নীল লিটমাস পেপার যদি তুমি অ্যাসিডে দাও তাহলে নীল লিটমাস পেপার, তুমি যদি অ্যাসিডে দাও তাহলে সেটা লাল হয়ে যাবে। আচ্ছা, আর ক্ষারকের বেলায় কি, লাল লিটমাস পেপার নীল হবে। এবার একটা জিনিস বুঝো তোমরা, যে সেটা তো মনে থাকবে, মনে থাকার একটা সহজ উপায় বলি। আমাদের হাতে যখন অ্যাসিড পড়ে, আমাদের হাতে যখন অ্যাসিড পড়ে তখন আমাদের হাতটা লাল হয়ে যায় না, তাহলে যখন এই এই কনসেপ্টটা থেকে তোমরা মনে রাখতে পারবা যে তোমাদের হাত যখন অ্যাসিড পড়ে তোমাদের হাতটা তখন লাল হয়ে যায়, তাহলে কি নীল লিটমাস পেপার অ্যাসিডে দিলে সেটা লাল হয়ে যায়, এবং লাল লিটমাস পেপার অ্যাসিডে দিলে সেটা নীল হয়ে যায়। ধরো আমি এক্সাম্পল দিই,
ধরো এটা দুইটা বিকার, ঠিক আছে, এর মধ্যে ধরো আছে হাইড্রোক্লোরাইড, এখানে আছে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। এইবার দেখো এখানে ধরো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে এবং ধরো এতখানি পূর্ণ আছে, এতখানি পূর্ণ আছে। এবার তুমি ধরো যে এই জায়গায় কি লিটমাস পেপার দিলা, নীল লিটমাস পেপার দিলা, নীল লিটমাস পেপার, এখানে যদি তুমি ডুবাও তাহলে সেটা কি হয়ে যাবে, লালে পরিণত হবে। এবং তুমি যদি নীল লিটমাস পেপার ক্ষারকে দাও, তুমি যদি এই একই নীল লিটমাস পেপার ক্ষারকে দাও, এর রঙের কোনো প্রকার পরিবর্তন হবে না, এটা নীলই থাকবে। এবার দেখো তুমি যদি লাল লিটমাস পেপার ক্ষারকের মধ্যে দাও তাহলে সেটা কি হয়ে যাবে, নীল হয়ে যাবে। আর তুমি যদি এই লাল লিটমাস পেপার আবার ইয়েতে দাও, অ্যাসিডে দাও, সেটা লালই থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা তো জানি লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, এগুলো তো আমরা জানি। কিন্তু ধরো যে তুমি একটা সাইট্রিক অ্যাসিডে, তুমি যদি সাইট্রিক অ্যাসিডের মধ্যে তোমার নীল লিটমাস পেপার দাও তো সেই লিটমাস পেপারও লাল হয়ে যাবে, ঠিক আছে। এবার একটা জিনিস বুঝো যে আমরা যে লেবু খাই, লেবুতে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের নাম কি, সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিডের যদি আমি এখন গঠন দিই তাহলে দেখো C6H8O7, এটা কি, এটা হচ্ছে তোমার সাইট্রিক অ্যাসিডের গঠন, মানে 6টা কার্বন পরমাণু, 8টা হাইড্রোজেন পরমাণু এবং 7টা অক্সিজেন পরমাণু নিয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে। এবার ধরো যে তুমি সাইট্রিক অ্যাসিড, এই সাইট্রিক অ্যাসিড একটা বিকারের মধ্যে নিয়ে ওর মধ্যে ধরো যে নীল লিটমাস পেপার দিয়ে দিলা, তখন এই লিটমাস পেপারটা কি হয়ে যাবে, লাল লিটমাস পেপারে পরিণত হবে। এবার দেখো যেটা যখন লাল লিটমাস পেপারে পরিণত হচ্ছে, তো এবার তো বলতে পারবা যে স্যার এটা তো অনেক মৃদু অ্যাসিড, এটা অনেক মৃদু অ্যাসিড এবং এই অ্যাসিডটা আমাদের শরীরের জন্য উপকারী। হ্যাঁ, এটা মৃদু অ্যাসিড, এটা আমরা বুঝবো কি করে? হ্যাঁ, আচ্ছা দেখো, তার আগে আমি যে কনসেপ্টটা ক্লিয়ার করবো, এটা যতই মৃদু অ্যাসিড হোক, ঠিক আছে, এটা যতই মৃদু অ্যাসিড হোক, কিন্তু এর মধ্যে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে তো অ্যাসিডের একটা, যেহেতু অ্যাসিডের বৈশিষ্ট্য আছে তাহলে অবশ্যই এটা নীল লিটমাস পেপারকে লাল করবে। আচ্ছা, এবার আমরা বুঝবো কি করে কোনটা মৃদু অ্যাসিড, মানে কোন অ্যাসিড আমরা খাইতে পারি। যদি যে অ্যাসিডে তোমার কার্বন থাকবে সেইগুলো তোমার হচ্ছে মৃদু অ্যাসিড, যেমন মিথানয়িক অ্যাসিড, বিউটানয়িক অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড এটসেট্রা, ঠিক আছে। তাহলে এইবার দেখো যে আমি তোমাদের যদি এখন একটা জিনিস বলি, যেমন দেখো অ্যাসিড, এই অ্যাসিডের স্বাদ কি জানো, টক স্বাদ যুক্ত। ধরো আমরা লেবু খেলাম, কমলা খেলাম, ঠিক আছে, দেখো লেবু, কমলা, এগুলো কি আঙ্গুর, এগুলো তিতো না, তাহলে এগুলোতে কিন্তু অ্যাসিড থাকে এবং এগুলো তিতো, তাহলে আমরা বলতে পারি না যে অ্যাসিডের টক, অ্যাসিডের টক মানে অ্যাসিডের স্বাদ টক স্বাদযুক্ত। এবার আবার কেউ অ্যাসিড, আসল অ্যাসিড খায় দেখতে চাও না, আসল অ্যাসিড মানে যেগুলো হচ্ছে খনিজ অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে সালফিউরিক অ্যাসিড, এগুলো কেউ খাও না, ঠিক আছে। কারণ যদি এগুলো খাও তাহলে তোমাদের কি হবে যে এগুলোর পিএইচ এর মান খুবই কম হয়, এগুলোর পিএইচ এর মান যেহেতু খুব কম হয় তাই হচ্ছে এইগুলো তোমার হাতেরকে ক্ষয় করতে পারে। এবার একটা জিনিস দেখো যে এই টপিকটা আমি তোমাদের বই একটু পরে আছে, কিন্তু তোমাদের বোঝানোর সাথে আমি বলি যে অ্যাসিড দুই প্রকার হয়, একটা হচ্ছে জৈব অ্যাসিড, তার সাথে খনিজ অ্যাসিড। তাহলে এই যে লেবু মানে, তারপরে ধরো সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, এইগুলো কি, এগুলো হচ্ছে জৈব অ্যাসিড, কারণ এগুলোতে সবগুলোতে কার্বন আছে। এবার দেখো তো লেবু, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং এটা কি, লেবু হচ্ছে ভিটামিন সি। কিন্তু তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে যে ভিটামিন সি
আসল ভিটামিন সি যদি মানে গঠন জিজ্ঞেস করে, তুমি কি বলবা? তুমি দেখো, তুমি সাইট্রিক অ্যাসিডও কিন্তু ভিটামিন সি, C6H8O7, এটা কি? এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তো তোমরা এই সাইট্রিক অ্যাসিডের গঠন না দিয়ে তোমরা কোন অ্যাসিডের গঠন দিবা? অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসিডের গঠনটা দিবা। আচ্ছা, তোমাদের বইয়ের যে জিনিসটা না, আমি তো বলে দিই, তোমরা চা খাইছো? চা, চা তো আমরা কম বেশি সবাই খাই। এই চাতে কোন অ্যাসিড থাকে জানো? এই চাতে থাকে হচ্ছে ট্যানিক অ্যাসিড। আচ্ছা, তোমাদের যদি আমি ট্যানিক অ্যাসিডের সংজ্ঞাটা দিয়ে দিই বা গঠনটা দিয়ে দিই, তাহলে যদি লিখি যে চাতে থাকে হচ্ছে তোমার ট্যানিক অ্যাসিড, এটার গঠন দেখো, C72H52 আর O46, এটা হচ্ছে ট্যানিক অ্যাসিডের গঠন। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমরা পরের পার্টটা করব। মানে আজ আমার এই টপিকটা বোঝানোর ইচ্ছা ছিল না, বুঝছো? আজ আমার তোমাদের একটু বেসিক বোঝানোর ইচ্ছা ছিল, তাও অধ্যায়টা একটু তাড়াতাড়ি শেষ করার জন্য আমি এইটুকু বুঝাই দিলাম। তো কালকে আমরা বই ধরবো এবং বইটা অনেক ভালো মতন শেষ করব। কেমিস্ট্রি অধ্যায় অনেক সহজ হয়। তাহলে আজকের জন্য এই পর্যন্তই থাক, কালকে আবার দেখা হবে।